হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। প্রি-রিঅ্যাক্ট জেএস এর যে সিরিজ চলছিল, সেই সিরিজের আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের ক্লাস হবে রিডিউসের ওপরে। অ্যারের একটা মেথড রিডিউস। তো গত ভিডিও পর্যন্ত আমরা ফিল্টার, ম্যাপ, ফর ইচ এই বিষয়গুলো দেখে নিয়েছিলাম। আর গত ভিডিওতে আমি একটা জিনিস বলেছিলাম যে আমরা এই যে ৩ টে মেথড শিখলাম তার উপরে ছোট একটা কোনো অ্যাপ্লিকেশন দেখব, মানে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। কারণ আমাদের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন না দেখলে আমাদের এই শেখাগুলো কিন্তু সম্পূর্ণ হয় না। তারপর আমি পুরো বিষয়টা যখন এনালাইসিস করলাম, দেখলাম যে মানে ভিডিও তৈরি করার আগে যে প্রসেসটা থাকে, যে প্ল্যানিংটা থাকে, সেই সময় আমি এটা রিয়ালাইজ করলাম যে না, রিডিউস মেথডটাও আমাদের জানাটা প্রয়োজন। আর রিডিউসের পরে অবজেক্টের বিষয়েও আমাদের একটু ধারণা লাগবে। না হলে আমরা অ্যাকচুয়ালি রিয়েল লাইফ প্রজেক্ট যেটা বলে, তো সেরকম কিছু বানাতে পারব না। তো ঠিক আছে, আমরা রিডিউসটা শিখে নিই। এটা খুব বেশি বড় একটা ভিডিও হবে না। তো আমরা শিখে নেই এই বিষয়টা। তো রিডিউস, তো রিডিউস অর্থ যেটা, সেটা যদি একটু গুগল করে দেখেন তাহলে দেখবেন যে কোনো কিছু কমিয়ে ফেলা, মানে কোনো কিছু হ্রাস করা। তো রিডিউস এখানে পারপাসটা কি আছে? রিডিউস যে মেথডটা আছে তার পারপাস হলো রিডিউসেস দ্য অ্যারে, মানে কোনো একটা অ্যারেকে এটা রিডিউস করবে, মানে ছোট করে ফেলবে টু এ সিঙ্গেল ভ্যালু, মানে একটা ভ্যালুতে কনভার্ট করে ফেলবে। মানে যেমন এখানে একটা অ্যারে দেখতে পাচ্ছেন, এই অ্যারেটাকে একটা সিঙ্গেল ভ্যালুতে পরিণত করবে। এখন সিঙ্গেল ভ্যালু আপনি কিভাবে এপ্লাই করতে চান বা সেই সিঙ্গেল ভ্যালুটা কি বানাতে চান, সেটা হলো আপনার কন্ডিশনের উপরে বেস করে হবে। তো এখানে লিখেছে যে সিঙ্গেল ভ্যালু বাই অ্যাপ্লাইং এ প্রোভাইডেড ফাংশন দ্যাট অ্যাকুমুলেটস রেজাল্টস। তো অ্যাকুমুলেট শব্দ অর্থ হলো জড়ো করা। ঠিক আছে? মানে বলতে পারেন যে সমস্ত জিনিস ছড়িয়ে ছিল সেগুলোকে আপনি গুটিয়ে বা এক জায়গায় এনে একটা সিঙ্গেল ভ্যালুতে পরিণত করলেন। অ্যাকুমুলেট মানে হলো জড়ো করা। ঠিক আছে? তো এখন রিটার্ন ভ্যালু এর কি আসছে? রিটার্ন ভ্যালু হলো একটা সিঙ্গেল ভ্যালু। আর বাকিগুলোতে খেয়াল করে দেখেছেন যে একটা নতুন অ্যারে কিন্তু আমাকে প্রোভাইড করছিল। আর এক্ষেত্রে হলো একটা সিঙ্গেল ভ্যালু আমাকে প্রোভাইড করবে রিডিউস। ওকে? তো যেমন আপনি একটা কোনো সামেশন তৈরি করতে পারেন, মানে এতগুলো সংখ্যার যোগফল বের করতে পারেন, বা প্রোডাক্ট। প্রোডাক্ট মানে হলো আপনি গুণফল বের করতে পারেন, অথবা আপনি একটা অবজেক্ট তৈরি করে ফেলতে পারেন, অথবা আপনি একটা স্ট্রিংও বানিয়ে ফেলতে পারেন। তারপরে আপনার যদি মনে হয় যে আরেকটা উম আ মানে অনেকগুলো ওয়ার্ড রয়েছে, তো সেই ওয়ার্ডগুলো দিয়ে একটা সেন্টেন্স বানিয়ে ফেলবেন। তো সেই সেন্টেন্সটা কি হবে? যে সিঙ্গেল ভ্যালুই হলো, তাই না? যে আমি লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড, আম হ্যালো ওয়ার্ল্ড ফ্রম রিডিউস। এরকম ৪ টে ওয়ার্ড নিয়ে আমি একটা অ্যারে বানিয়েছি। সেই অ্যারেটাকে আমরা আ ছোট করব। ছোট করে একটা সেন্টেন্স বানিয়ে ফেলব। একটা স্ট্রিং বানিয়ে ফেলব। তো সেই কাজটাও আমরা কিন্তু করতে পারি। তো এখানে ইউজ কেস কি? হোয়েন ইউ নিড টু কম্বাইন অ্যারে এলিমেন্টস ইনটু এ সিঙ্গেল আউটপুট। ব্যাস। তো এখন যতক্ষণ আমরা এক্সাম্পল না দেখব বুঝতে পারব না বিষয়টা কি। তো আমি সবার ১ম এ এখানে একটা অ্যারে বানিয়ে নিচ্ছি। তো কনস্ট লিখছি। কনস্ট আমাদের সেই সেম এক্সাম্পল নাম্বারস। তো এখানে আমি 1, 2, 3, 4, ব্যাস এই ৪ টেই আমি এখানে ভ্যালু নিয়ে নিচ্ছি। আ অ্যারে এলিমেন্ট রয়েছে। এই ৪ টে ভ্যালুকে আমি কি করব? একটার সঙ্গে আরেকটা যোগ করে সিঙ্গেল ভ্যালুতে রূপান্তরিত করব। তো আমি এখানে কনস্ট নিলাম। কনস্ট নিয়ে আমি এটাকে সামে পরিণত করছি। তো এটা কিভাবে করতে পারি? ঠিক একই রকমভাবে আগেরগুলোর মতোই নাম্বারস ডট রিডিউস আমরা রিডিউস করব। তো এই রিডিউস এর মধ্যে কি হবে? রিডিউস এর মধ্যে কিন্তু এখানে একটা আমাকে ফাংশন পাস করতে হবে। তো আমাদের অলরেডি কিন্তু এই মানে এক্সপেরিয়েন্স হয়ে গেছে যে অ্যাকচুয়ালি কিভাবে একটা এখানে ফাংশন লিখতে হয়। এই যে এভাবে কিন্তু আমাদের একটা ফাংশন লিখতে হয়। তো এখানে আমি যে ফাংশনটা লিখলাম সেটা হলো ফ্যাট অ্যারো ফাংশন। আর এই ১ম যে আ বক্সটা যেটা রয়েছে, যেখানে এখন মাউসটা রয়েছে দেখতে পাচ্ছেন, সেই এই বক্সের মধ্যে কিন্তু আমাদের ২ টো প্যারামিটার দিতে হবে। একটা হলো অ্যাকুমুলেটর। ওকে? অ্যাকুমুলেটর মানে এলিমেন্টগুলো সমস্ত এলিমেন্টগুলো ক্যালকুলেশন করে একটা জায়গায় তো জড়ো হবে। মানে এটাকে আপনারা বলতে পারেন যে টোটাল। এখানে টোটাল কি হবে? ঠিক আছে? আমি টোটাল লিখছি অ্যাকুমুলেটরের পরিবর্তে। ওকে? কারণ এই ওয়ার্ডটা সম্পর্কে আমরা সবাই পরিচিত। আর দ্বিতীয় যেটা হবে সেটা হলো নাম্বারটা। কোন নাম্বারটা? এই প্রত্যেকটা নাম্বার। এই প্রত্যেকটা নাম্বার কি হবে? এই প্রত্যেকটা নাম্বার উঠে এসে মানে ১ আসবে, টোটালের মধ্যে এসে বসবে। মানে এই টোটালের ভ্যালু হিসাবে যোগ হবে। তো সেকেন্ড কি হবে? 2 প্লাস 1 হয়ে আবার টোটালের সঙ্গে এড হবে। থার্ড টাইম কি হবে? 3 প্লাস 2 প্লাস 1 এইভাবে পরপর যোগ হবে। তো এখন আমরা এখান থেকে কি করব? রিটার্ন করব। কি রিটার্ন করব? এই যে টোটাল যেটা আছে, এই টোটাল প্লাস এই নামটা। ওকে?
তো এই টোটাল প্লাস নাম এটা। আর সঙ্গে আমাকে কি করতে হবে, একটা কমা দিয়ে এখানে আমি একটা 0 লিখব। আচ্ছা, এখন এই 0টা কি হলো? এই 0টা হলো ইনিশিয়াল ভ্যালু, ঠিক আছে? আপনি যদি এখানে ইনিশিয়াল ভ্যালু বেসিক্যালি এটা অপশনাল। আপনি যদি এটা প্রোভাইড না করেন ইনিশিয়াল ভ্যালু, তাহলে কি হবে? এই ১ম এলিমেন্টটাকেই কিন্তু ইনিশিয়াল ভ্যালু হিসাবে কাউন্ট করা হবে। ওকে? তো আমরা কি করছি যে প্রথম অবস্থায় এই সবকটা সংখ্যার যোগফল কত? কারণ আমি তো এখনো যোগ করিইনি। তো প্রথম অবস্থায় আমি ধরে চললাম 0, যে আমার কাছে টোটাল আছে 0। ওকে? তো নেক্সট টাইম যখন এটা লুপটা ঘুরবে, এই রিডিউস লুপটা ঘুরবে, তখন কি হবে? এই 0 এর সঙ্গে ১ যোগ হবে। তার মানে টোটাল প্রথমবার ছিল 0, মানে এই 0 টা কিন্তু বেসিক্যালি এখানে আছে। তো প্রথমবার কি হবে? এই 0 প্লাস 1 প্রথমবার হবে। তো এইটা অ্যাকুমুলেট হয়ে কোথায় স্টোর হবে? এই টোটাল, মানে এটা টোটালের ভ্যালু হলো। এখন এই টোটাল যে ভ্যালুটা আছে তার মধ্যে আছে ১। সেকেন্ড টাইম কি হবে? আমার কাছে তো ১ ছিলই। তারপরে কি হবে? 2, এই 2 টাও এর সঙ্গে এসে এড হবে। এরকমভাবে চলতে থাকবে যতক্ষণ আমার এলিমেন্ট আছে। তো এবার আমি কি করলাম? এই যে ওভারঅল যে জিনিসটা আছে, সেই ওভারঅল জিনিসটাকে আমি রিটার্ন করে দিলাম। তো রিটার্ন করার ফলে কি হয়েছে? আমার কাছে কিন্তু এই সামের মধ্যে পুরো জিনিসটা চলে এসছে। ওকে? তো এবার আমি যদি একটু সামটাকে এখানে প্রিন্ট করি, তাহলে দেখুন 10 এসছে। তো এই 10 টা কি হয়েছে? 4 + 3 + 2 + 1, 4, 3, 7, 8, 9, 10। বোঝা গেল? এখন এই জিনিসটাই আমরা একটু সিম্পলিফাই করে ফেলতে পারি। কিভাবে? আমাদের যদি মনে হয় যে আমি রিটার্ন ওয়ার্ডটা লিখব না, তো মেক্সিমাম সময় আপনি এরকমই দেখতে পাবেন যে এরকমভাবেই লেখা আছে। যে এখানে ফাংশন কল ব্যাক ফাংশন এখানে শেষ হলো কমা দিয়ে, তারপরে কিন্তু ইনিশিয়াল ভ্যালু আছে। ওকে? তো এই ইনিশিয়াল ভ্যালুটা কিন্তু এখানে পাস করতে হবে। না হলে কিন্তু অনেক সময় আপনি যেটা এক্সপেক্ট করছেন যে রেজাল্টটা অনেক সময় নাও পেতে পারেন। ঠিক আছে? তো আমি এখানেই একটু মডিফাই করে দিই। ডি প্রোডাক্ট। আমি এখানে প্রোডাক্ট বের করতে চাইছি। তো এখানে টোটাল আসবে, নাম আসবে। আর ১ম এ আমি যদি এখানে 0 দিই, তাহলে এখন কি হবে? আমি যেহেতু প্রোডাক্ট বের করতে চাইছি, মানে আমি গুণফল বের করতে চাইছি। আমি যদি এখানে 0 প্লেস করে দিই, এবার যদি আমি এখানে প্রোডাক্টকে দেখতে চাই, প্রো আমি এখানে রিটার্ন কথাটাও সরিয়ে দিচ্ছি। আচ্ছা। আর এটাকে লিখে দিচ্ছি প্রোডাক্ট। প্রোডাক্ট। আর এই প্রোডাক্টটাকে আমি এখন প্রিন্ট করছি। তো খেয়াল করে দেখবেন আমি কিন্তু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করেছি। ঠিক আছে? মানে শুরুর ভ্যালু হলো 0। তো উত্তর এসছে 0। কেন? একটু ভেবে বলুন। ইয়েস। তো আপনি ঠিক ধরেছেন। কারণ আমি শুরুতে 0 ধরেছি। তার মানে হলো টোটালের ভ্যালু আমি 0 রেখেছি। এখন 0 এর সঙ্গে যখন আমি মাল্টিপ্লাই করার চেষ্টা করছি প্রত্যেকটা সংখ্যাকে, তো obviously 0 এর সঙ্গে মাল্টিপ্লাই করলে তো 0 ই হবে। তাই না? তো দেখেছেন যে এখানে কিন্তু আমাদের যে ইনিশিয়াল ভ্যালু সেটা কিন্তু ইম্পোর্টেন্ট। আমি সেখানে কি ভ্যালু লিখছি সেটা কিন্তু আমাকে বুঝে লিখতে হবে। আমি যেহেতু এখানে গুণ করছিলাম, তো সেইজন্য আমাকে কিন্তু এখানে 1 লিখতে হবে। কেন 1 লিখতে হবে? যাতে 1 এর সঙ্গে প্রত্যেকটা মাল্টিপ্লাই হতে পারে। আর 1 এর সঙ্গে যদি মাল্টিপ্লাই হয় তাহলে আল্টিমেটলি সেই নাম্বারটাই তৈরি হয়। এবার দেখুন উত্তরটা কিন্তু আমার কাছে ঠিকঠাক এসছে। তো এবার কাউন্ট করুন। ৩ গুণ ৪ ১২, ৩ ৪ এ ১২, ১২ দুগুণে ২৪, ২৪ একে ২৪। ওকে? তো আমি যখন যোগ করছিলাম তখন 0 দিয়ে শুরু করেছিলাম। তাতে কোনো অসুবিধা ছিল না। কারণ 0 এর সঙ্গে আমরা প্লাস করতে পারি। কিন্তু যখন মাল্টিপ্লাই করছি তখন কিন্তু আমাকে এখানে 1 ডিফাইন করতে হবে। না হলে কিন্তু আমার যেটা আমি এক্সপেক্ট করছি সেই উত্তরটা কিন্তু আমি ঠিকঠাক পাবো না। আর আমি যদি ইনিশিয়াল ভ্যালু এখানে না পাস করি তাহলে কিন্তু ১ম এলিমেন্টটাই নিয়ে নেবে। এখন এই অ্যারেতে যদি ১ম এলিমেন্ট আমার কাছে 0 থাকতো তাহলে কিন্তু আমার সেই উত্তরটা আবার গন্ডগোল হয়ে যেত। ওকে? আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। যে এখানে কি প্যারামিটার আমার লাগছে আর এখানে ইনিশিয়াল ভ্যালুর একটা কিন্তু ব্যাপার আছে। সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে? এখন যদি আমি এটাকে একটু আ মানে নরমাল ফাংশন হিসাবে যদি আমি লিখতাম, তাহলে এটাকে আমি কিভাবে লিখতাম? তো সিম্পল সেটাও আমি একবার দেখিয়ে দিই। আমাকে কিন্তু এখানে এইভাবে ফাংশন ডিফাইন করতে হতো। আর সেক্ষেত্রে আমি ব্র্যাকেটটা মানে অ্যারো সিম্বলটা দিতে পারতাম না। আমি যদি লিখতাম পুরো জিনিসটা কিন্তু দেখতে এরকম লাগতো। ওকে?
আমার ওভারঅল জিনিসটা কিন্তু যদি আমি নরমাল যে ফাংশন আছে, ফাংশন যে ডেফিনিশন সেইভাবে যদি লিখতাম তাহলে আমার বিষয়টা কিন্তু এরকম লাগতো দেখতে। তো এখন বুঝতে পেরেছেন যে কমাটা এখানে দিতে হবে আমাকে, এই যে ওভারঅল বিষয়টা কিন্তু এরকম লাগতো। ঠিক আছে? আর আমার মনে হয় এই বিষয়টা আপনাদের একটু চেনা, চেনা লাগার কথা। যদি আপনারা সেট ইন্টারভাল বা সেট টাইম আউট এই বিষয়টা যদি করে আসেন, তো এখানে হয়তো মনে আছে যে এরকম কিন্তু একটা কল ব্যাক ফাংশন দিতে হতো। আর তারপরে এখানে কিন্তু সেই টাইমটা লিখতে হতো। মনে আছে? সেট টাইম আউট বা সেট ইন্টারভাল যখন আমরা লিখতাম, যে এরকম একটা টাইম পাস করে দিতাম। তো অনেকটা এরকমই কিন্তু মানে সিনট্যাক্স ওয়াইজ বলছি। সিনট্যাক্স ওয়াইজ কিন্তু বিষয়টা অনেকটা ওরকম। যে সিনট্যাক্সের ব্যাপারে আমাদের কনফিউশন হয়। কারণ রিডিউসটা বাকিগুলোর মতন নয়। তো এটা মনে রাখার জন্য আমি আপনাদেরকে এইভাবে দেখিয়ে দিলাম যে বিষয়টাকে এইভাবে নেবেন। যে সেট ইন্টারভাল এর মতোই সিনট্যাক্স অনেকটা। ঠিক আছে? তো এবার আ আমরা আরো বেশ কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি। যে মানে ১ম যে এক্সাম্পলটা দিয়েছিলাম আমরা কিছু ওয়ার্ডের মাধ্যমে একটা সেন্টেন্স বানানোর চেষ্টা করি। তো আমার কাছে কিছু ওয়ার্ডস আছে। তো ওয়ার্ডস আমি এখানে লিখছি যে হ্যালো, কমা ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, তারপরে লিখলাম ফ্রম রিডিউস। ওকে? হ্যালো ওয়ার্ল্ড ফ্রম রিডিউস। এরকম একটা আমি অ্যারে বানালাম যার মধ্যে ইন্ডিভিজুয়াল ওয়ার্ড আছে। এখন এটাকে আমি সেন্টেন্স বানাবো। SENTENCE সেন্টেন্স তৈরি করব। তো obviously আমাকে ওয়ার্ডস এর উপরে কিন্তু রিডিউস যে মেথডটা আছে সেটাকে কিন্তু লিখতে হবে। রিডিউস, রিডিউস। আচ্ছা। এবার এর মধ্যে আমাকে কি দিতে হবে? যে ১ম যে accumulator যেটা আছে বা টোটাল যেটা আছে সেটাকে আগেরবার টোটাল লিখেছিলাম বোঝার সুবিধার জন্য। এবার আমি কিন্তু accumulator লিখছি। যে জেনারেলি আপনি এই ওয়ার্ডটাই দেখতে পাবেন ACC এরকম লিখেছে। আর 2nd যেটা থাকে সেটা জেনারেলি CURR এরকম লেখে। মানে হলো কারেন্ট ভ্যালু। ওকে? বা কার এভাবেও আপনি লিখতে দেখবেন সবাইকে। এই কার মানে হলো বেসিক্যালি যে ১ম বা ইন্ডিভিজুয়াল যে আ ওয়ার্ড যেগুলো আছে না, যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে বোঝায়। মানে কারেন্ট ভ্যালু। তো এক্ষেত্রে আমরা ওয়ার্ড লিখতে পারি। কারণ আমাদের কাছে ওয়ার্ডস আছে অনেক। সেগুলো থেকে একটা, একটা করে আমি ওয়ার্ড পাবো। এবার আমি এখানে এসে কি করব? প্রত্যেকটাকে কিন্তু আমাকে এখানে এসে accumulate করতে হবে। তো accumulate করার জন্য আমরা কি লিখছি? accumulate প্লাস আমরা কনক্যাট করছি স্পেস দিয়ে। কারণ আমরা যখন একটা সেন্টেন্স বানাবো obviously স্পেস থাকবে। আর সঙ্গে আমার যে কারেন্ট যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটাও কিন্তু বসবে। ওকে? আর শেষে গিয়েও আমি একটা স্পেস রাখছি বা এরকম আমি ওয়ার্ড লিখতে পারি। আর কমা দিচ্ছি। আর স্টার্টিং যেটা হচ্ছে সেটা কিন্তু আমার কিন্তু একটা কোটেশন দিয়ে আমি শুরু করছি। ব্ল্যাংক মানে ১ম যে স্ট্রিংটা মানে ফার্স্ট টাইম যেটা থাকবে, ফার্স্ট টাইম ব্ল্যাংক একটা স্ট্রিং থাকবে। তো এর মধ্যে গিয়েই কিন্তু আমার অ্যাডটা হবে। এবার আমি যদি এখানে সেন্টেন্স লিখি তাহলে খেয়াল করে দেখুন আমার কাছে এসছে হ্যালো ওয়ার্ল্ড ফ্রম রিডিউস। দেখেছেন? এবার এই হ্যালো ওয়ার্ল্ড ফ্রম রিডিউস এখানে ১ম এ দেখুন একটা স্পেস চলে এসছে। তো এটাকে আমরা খুব সহজেই কেটে দিতে পারি। উম সেন্টেন্স ডট ট্রিম। আমরা তো স্ট্রিং এর যে ক্লাস ছিল সেখানে কিন্তু আমরা শিখেই গেছিলাম যে ট্রিম করে দিলেই আমাদের এক্সট্রা যে স্পেস সেটা চলে যায়। তো এইভাবে কিন্তু আমরা কোনো একটা ওয়ার্ডের লিস্ট থেকে আমরা একটা সিঙ্গেল সেন্টেন্স বানিয়ে ফেলতে পারি এই রিডিউস এর মাধ্যমে। ঠিক আছে? এছাড়াও আমরা কি করতে পারি? আমরা কিন্তু কোনো অ্যারেকে ফ্ল্যাট বানাতে পারি। ওকে? তো সেটা কিভাবে? কনস্ট ধরুন আমাদের কাছে একটা নেস্টেড অ্যারে আছে। নেস্টেড অ্যারে মানে অ্যারের ভিতরে অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। ওকে? যেমন এরকম আছে 1, 2 তারপরে কমা দিয়ে লিখলাম যে এখানে 3, 4 তারপরে বাইরে আছে 5, 6 তারপরে এইভাবে আছে যে 6 এর পরের যে এলিমেন্টটা আছে সেটা হলো আ 7, 8 এরকম একটা কমপ্লেক্স একটা অ্যারে আছে। ওকে? এটা বা আমাদের বলতে পারেন যে একটা নেস্টেড অ্যারে বা মাল্টি ডাইমেনশনাল অ্যারে রয়েছে। এটাকে আমরা এখন ফ্ল্যাট বানাবো। মানে ফ্ল্যাটেন অ্যারে। আ FLATENARR এরকম নাম রাখতাম যে আমরা এটাকে ফ্ল্যাট করে ফেলবো। মানে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট বানিয়ে ফেলবো। তো সেটা এখন কিভাবে বানাতে পারি? তো আমরা এটা করার জন্য আ কি করব? সবার ১ম এ আমাদের যে নেস্টেড অ্যারে আছে, সেই নেস্টেড অ্যারের উপরে
আমরা লুপ চালাবো। তো সেটা কি? অবভিয়াসলি রিডিউস। এই রিডিউসের মধ্যে আমাদের ১ম যে এলিমেন্টটা আছে সেটা হলো মানে ১ম ফাংশনের আ যে প্যারামিটারটা হবে সেটা অ্যাকুমুলেটর। আর নেক্সট যেটা হবে সেটা হলো কারেন্ট। কার্ল লিখলাম আমি। আর আল্টিমেটলি আমি যেটা পাবো সেটা কিন্তু একটা অ্যারে পাবো। ওকে? আর অ্যারে কিন্তু নিজেই একটা অবজেক্ট। তো এখন এই অ্যারেটার মধ্যে থেকে আমাকে কিন্তু একটা, একটা করে এলিমেন্ট তুলতে হবে। তুলে কিন্তু কনক্যাট করতে হবে। কারণ কনক্যাট করে আমাকে কনক্যাট মানে যুক্ত করে আমাকে কিন্তু নতুন একটা অ্যারে ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে ডট কনক্যাট ইউজ করব। এই যে কনক্যাট। আর এই কনক্যাটের মধ্যে সিম্পল আমি যে কারেন্ট যে এলিমেন্টটা আছে সেটাকে পাস করে দিচ্ছি। ওকে? এবার এখানে একটা আ কোনো টাইপো আছে সেটাকে আমাকে চেক করতে হবে। আমি এখানে ব্র্যাকেট দিয়ে দিয়েছি। যদি ব্র্যাকেট দিই তাহলে আমরা জানি যে আমাদের কিন্তু রিটার্ন কথাটা লিখতে হয়। আমি যেহেতু রিটার্ন ওয়ার্ডটা লিখছি না, তো সেইজন্য আমি ব্র্যাকেটটা এখানে দিচ্ছি না। এবার আনডিফাইন্ড এসছে। এবার যদি আমি ফ্ল্যাট অ্যারে দেখি, তাহলে এবার খেয়াল করে দেখুন যে আমি যে কমপ্লেক্স যে অ্যারেটা দিয়েছিলাম, সেই অ্যারেটা কিন্তু সিঙ্গেল একটা অ্যারেতে কনভার্ট হয়ে গেছে। আর এই অ্যারে ইটসেলফ কিন্তু একটা অবজেক্ট। আমি যদি একটু টাইপ অফ দেখাই, টাইপ অফ দেখুন এটা কিন্তু অবজেক্ট। তাহলে এখানে আমাদের যেটা লেখা ছিল না যে আমরা সাম প্রোডাক্ট অবজেক্ট এই হিসাবে সিঙ্গেল ভ্যালু হিসাবে পাই। তো এরকম এটা কিন্তু একটা সিঙ্গেল অ্যারে। ওকে? তো আমরা কিন্তু দুটো এক্সাম্পল দেখে নিলাম। আচ্ছা, আম এবার নেক্সট যে বিষয়টা আমরা দেখব সেই বিষয়টা হলো যে অ্যারেটাকে আমরা আর কিভাবে ম্যানিপুলেট করতে পারি। তো সেটার জন্য আমরা অ্যারে ডিস্ট্রাকচার বিষয়টা শিখব। তো এখানে ম্যানিপুলেট অর্থ হলো যে আমার কাছে একটা অ্যারে আছে, সেই অ্যারের ভিতর থেকে আমাকে এলিমেন্টগুলোকে বের করতে হবে। তো সেটার সিম্পল যে পদ্ধতি আছে সেটা কি ওই তার ইনডেক্স নাম্বার ধরে, ধরে। তো এই কাজটা ঠিকই আছে। কিন্তু মডার্ন যে জেএসটা বা আমরা রিঅ্যাক্টে যখন কাজ করব, তখন কিন্তু এইভাবে আমরা ইনডেক্স ধরে, ধরে কাজ করি না। তখন কিন্তু আমরা ডিস্ট্রাকচার করি। তো ডিস্ট্রাকচার শব্দের অর্থ থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে কোনো কিছু একটা স্ট্রাকচার আছে সেটাকে ভাঙতে হবে। তো ডিস্ট্রাকচার করতে হবে। তো আমরা এখানে এসে সিম্পল একটা তাড়াতাড়ি আমি কনস্ট ফ্রুটস নামে একটা অ্যারে বানিয়ে নিচ্ছি। ওকে? এরকম অ্যাপেল, অরেঞ্জ এরকম আর এর মধ্যে লিখে দিলাম আমি বানানা। ঠিক আছে? আর এখানে এসে আমি ডিস্ট্রাকচারটা করব। তো ডিস্ট্রাকচার করার জন্য কি করতে হয়? আমাকে সেই অ্যারে সিম্বলই দিতে হবে। কিন্তু এবার লেফট সাইডে। আর ইকুয়ালস টু আমাকে যেটা আমি ডিস্ট্রাকচার করতে চাইছি সেই অ্যারেটার নাম কিন্তু এখানে প্লেস করতে হবে। এইভাবে ফ্রুটস। ওকে? এখন আমি চাইছি যে এই যে এলিমেন্ট যেগুলো আছে, এই এলিমেন্টগুলোর একটা ভ্যারিয়েবল আমি দেব। ঠিক আছে? সেই ভ্যারিয়েবলটা কি হবে? যে এই এলিমেন্টটাকে আমি বলব ফার্স্ট, এটাকে বলব সেকেন্ড, এটাকে বলব থার্ড। এই নামে আমি এটাকে ধরবো। তো সেইজন্য আমি এখানে কি লিখছি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইভাবে। ওকে? আমার কাজ কমপ্লিট। এবার আমি যদি শুধু ফার্স্ট প্রিন্ট করি তাহলে অ্যাপেল পাবো। আমি যদি সেকেন্ড প্রিন্ট করি তাহলে অরেঞ্জ পাবো। আর থার্ড প্রিন্ট করি তাহলে কিন্তু আমি বানানা পাচ্ছি। তো এই ঘটনাটাকেই বলছে কিন্তু অ্যারের ডিস্ট্রাকচার। তো ওভারঅল জিনিসটা কি হচ্ছে যে আমার এই যে অ্যারেটা ছিল এই অ্যারের ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে আমি যখন একটা, একটা করে বের করব তখন আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারি অথবা আমি কিন্তু ডাইরেক্ট এরকম ফ্রুটস লিখতে পারি। তাই না? এই যে ফ্রুটস। এখন ফ্রুটস লিখে আমি যদি 0 প্লেস করি তাহলে আমি অ্যাপেল পাচ্ছি। তো সিম্পল আমরা কি করেছি এই যে ফ্রুটস ব্র্যাকেট দিয়ে 0 এই যে লাইনটা যেটা লিখেছি এটাকে একটা ভ্যারিয়েবলে স্টোর করেছি। ওকে? সেই ভ্যারিয়েবলটার নাম রেখেছি আমরা ফার্স্ট। তো একবার যেহেতু অ্যাসাইন হয়ে গেছে আমি আরেকবার ফার্স্ট লিখতে পারব না। তার বদলে আমি এফ দিচ্ছি। এভাবে আমরা করতে পারি। পারি কি পারি না? অবশ্যই আমরা এইভাবে কিন্তু লিখতে পারি। যে এই এলিমেন্টটাকে এইভাবে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে ফেলতে পারি। তারপরে একই রকমভাবে কিন্তু আমি প্রত্যেকটা এলিমেন্টকে কিন্তু এইভাবে
একটা একটা করে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। তো এটাকে এস লিখছি, আর থার্ড যেটা আছে সেটাকে আমি টি লিখছি, আর এখানে লিখছি 1, আর এখানে লিখলাম 2, এইভাবে। তো এখন এই যে এফ এস টি, এগুলোকে যদি আমি একটা একটা করে প্রিন্ট করি, এখন দেখুন এফ, দেখছেন অ্যাপেল পাচ্ছি, এস অরেঞ্জ, টি বানানা, বোঝা যাচ্ছে? তো এই কাজটাই আমাকে ৩ লাইনে করতে হচ্ছিল। ইন্ডিভিজুয়ালি জিনিসটাকে এইভাবে স্টোর করতে হচ্ছিল একটা, একটা, একটা করে। তো এই কাজটাই আমি কি করলাম, একটু শর্টকাট ওয়েতে করে ফেললাম। ওকে? সেই শর্টকাট ওয়েটা কি? এরকম এফ, এস, টি আলাদা, আলাদা ৩ টে লাইনে কনস্ট লিখে এরকম করে না করে আমি জাস্ট সিম্পল এইভাবে লিখে দিলাম পুরো জিনিসটা। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হলো, মানে কি করতে হলো না যে এই যে 0, 1, 2 এগুলো মেনশন করতে হলো না। আমি জাস্ট এখানে ফ্রুটসটাকে বলে দিলাম যে আমার ফ্রুটসের ভিতরে অনেকগুলো এলিমেন্ট আছে। সেই এলিমেন্টগুলোকে কিন্তু আমি এরকম ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইভাবে আমি লিখে দিতে পারি। তো এখন এই এলিমেন্টগুলো, এই যে অ্যারেটা আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ডে, সেই এলিমেন্টগুলো কিন্তু এখন ভ্যারিয়েবল। ঠিক আছে? তো ভ্যারিয়েবল বলেই কিন্তু এর কোটেশন নেই। অবশ্যই খেয়াল করেছেন। অবভিয়াসলি এখানে কোটেশন থাকবে না। কিন্তু এইখানে দেখবেন রাইট সাইডে কিন্তু কোটেশন আসছে। যেটা হলো অ্যাকচুয়াল এলিমেন্ট। কারণ এইগুলো স্ট্রিং। বাঁদিকের যেগুলো সেগুলো কিন্তু স্ট্রিং এর মতো মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল। তো এটাকে জাস্ট এখানে লক্ষ্য করুন। এগুলো কি আমরা কি কোটেশন দিয়ে লিখব? অবশ্যই লিখব না, কারণ আমরা তো ভ্যারিয়েবল অ্যাসাইন করছি। তো এই যে লেফট সাইডটা কিন্তু ভ্যারিয়েবল অ্যাসাইন করছি আমরা কনস্ট এর মাধ্যমে। আর সেগুলোকে কিসের থেকে পাবো আমি? ফ্রুটস এর থেকে বের করছি। আর যেহেতু এখানে ৩ টে এলিমেন্ট আছে সেইজন্য আমি ৩ টে নাম লিখেছি। ওকে? আমি যদি এখানে একটা এক্সট্রা জিনিস লিখে দিতাম, সাপোজ আমি যদি এটাকে এইভাবে পাস করতাম, এখানে আমি লিখতাম যে 4th, এরকম 4th। তো আমার কাছে কি এখানে 4th এলিমেন্ট আছে? নেই 4th এলিমেন্ট। তো আমি যদি এখন এখানে 4th জানতে চাই, তাহলে আমি কি পাবো? অবভিয়াসলি আনডিফাইন্ড পাবো। কারণ এমন একটা এলিমেন্টকে আমি পেতে চাইছি, তো সেই এলিমেন্টের অস্তিত্বই নেই। ওকে? তো এইভাবে কিন্তু অ্যারে ডিস্ট্রাকচার কাজ করে। এখন এই যে ফ্রুটস নামক যে অ্যারেটা আছে, সেই অ্যারেটার সঙ্গে আমি নতুন কিছু এলিমেন্ট যোগ করতে চাই। তো সেই জন্য আমরা কি পুশ ইউজ করতাম, তাই না? তো সেটা আমার করার এখানে দরকার হবে না। তো আমি এখানে কনস্ট ফ্রুটস, আ ফ্রুটস, আচ্ছা ফ্রুটস আমি ইউজ করে ফেলেছি। তো আমাকে আবার এরর দেবে এখান থেকে। আমি কালারস লিখলাম, কালারস। তো এই কালারস এর মধ্যে আমি এখানে লিখলাম ব্লাক, আর এখানে লিখলাম হোয়াইট, হোয়াইট। এখন আমি এর সঙ্গে একটা উম আ রেড, এই নতুন একটা এলিমেন্ট যুক্ত করতে চাই। তো এটা আমি খুব সহজেই করে ফেলতে পারবো। আমাকে পুশ করার দরকার হবে না। ঠিক আছে? তো তার জন্য আমরা কি ইউজ করব? স্প্রেড ইউজ করব। স্প্রেড একটা কিন্তু অপারেটর। ওকে? যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো একটা চিহ্ন না? তো এগুলো একটা অপারেটর অ্যারিথমেটিক। তো এরকম একটা অপারেটর আছে। এটা কিন্তু ডট, ডট, ডট। এই ৩ টেকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি স্প্রেড অপারেটর। তো স্প্রেড অপারেটরের কাজ কি? কোনো একটা অ্যারে রয়েছে। সেই অ্যারেটাকে আমরা যদি মার্জ করতে চাই আরেকটা অ্যারের সঙ্গে, তো সেটা আমরা করতে পারবো। তো চলুন লাইভ এক্সাম্পল দেখিয়ে দিই। তো আমি এখানে কি করছি? আ এখানে আমি আরেকটা কনস্ট নিচ্ছি, আর লিখছি নিউ কালারস। এরকম একটা নাম রাখলাম, নিউ কালারস। তো সেখানে আমি কি করব? প্রথমত আমার কাছে যে কালারসটা রয়েছে, সেই কালারসটাকে আমি চাই। মানে আমার ব্লাক, হোয়াইট এগুলোও দরকার। ওকে? তো এই কালারস গুলোর সঙ্গে আমার কি দরকার? এখানে আমার দরকার হলো রেড, তারপরে হলো ইয়েলো, ব্যাস এই দুটো আমার দরকার। এবার আমাকে কি করতে হবে? আমি এইভাবে কালার্সটা এইভাবে লিখলে আসবে না। কারণ এই এলিমেন্ট দুটো আসবে না। তো এখন কি আসছে সেটাও একবার দেখে নিই, তারপরে আমি বলছি। তো আমি এখানে লিখলাম যে নিউ কালারস। দেখুন এখানে একটা অ্যারে চলে এসছে। আমার এই এলিমেন্ট গুলো দেখাচ্ছে না। আমি যদি ওপেন করি তাহলে দেখুন যে ১ম যে অবজেক্টটা আছে মানে এলিমেন্টটা যেটা আছে সেটা 0th পজিশনে একটা অ্যারে। আমি এরকম চাইনি। আমি চেয়েছিলাম এখানে দেখাবে যে ব্লাক, হোয়াইট, রেড, ইয়েলো এরকম চাইছিলাম। তো এক্ষেত্রে যেটা এসছে সেটা কিন্তু সেই মাল্টি ডাইমেনশনাল অ্যারে হয়ে গেছে। তো আমি এরকম চাইছিলাম না। আমি কি চাইছিলাম? আমি চাইছিলাম যে এই কালারসটাকে মানে এই যে ভিতরে যে কালার গুলো আছে সেই কালার গুলোকে এখানে ছড়িয়ে দিতে। ওকে? এই কালারস গুলো যেমন লেখা রয়েছে এখানে আমি সেরকম লিখে দিতে চাইছিলাম।
তো সেই কাজটা কে করবে? কে করতে সাহায্য করবে? আমাকে এই ৩ টে ডট, 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 ডট। ওকে? এটা আমাদের কিন্তু সাহায্য করবে এই কাজটা করতে। এবার যদি আমরা এন্টার দেই, এবার দেখুন ব্লাক, হোয়াইট, রেড, ইয়েলো। আশা করি বোঝা গেছে যে স্প্রেড অপারেটর কিভাবে কাজ করে। যে অলরেডি কিছু এলিমেন্ট রয়েছে সেই এলিমেন্টগুলোকে আমার আবার নিতে হবে। ওকে? বা অলরেডি টাস্ক রয়েছে, পুরনো টাস্ক, সেই টাস্কগুলোর সঙ্গে নতুন টাস্ক এড করতে হবে। তো এটা কোথায় কাজে লাগবে? আমাদের যখন আপডেট করতে হবে। যে অলরেডি আমার কাছে কার্টে কিছু এলিমেন্ট রয়েছে। আমি কিছু শার্ট, প্যান্টস, ওয়াচেস, মোবাইল কিনে রেখেছি। তো সেই অ্যারেটা আমি এখন আপডেট করতে যাচ্ছি। কিভাবে? হতে পারে যে আমি আ এখন ওয়াচটা আমি নেব না। তো আমি ডিলিট করে দিলাম কার্টের থেকে। অথবা আমি আ ওয়াচটা ওখান থেকে রিমুভ করে আমি হেডফোনস এড করতে চাইছি কার্টের মধ্যে। আমি ই-কমার্স ওয়েবসাইটের কথা বলছি। তো সেখানে গিয়ে সেই কার্টটা কিন্তু আপডেট করতে হবে। তো কার্টের আইটেমগুলো কিন্তু বেসিক্যালি এই অ্যারের মধ্যে গিয়ে স্টোর করব। তো এখন ওই আপডেট বা ডিলিশনের যে কাজটা, সেই কাজটা কিন্তু ওই অ্যারের ভিতর থেকেই হচ্ছে। তো আমরা যখন নতুন আরেকটা অ্যারে বানাবো, পুরনো অ্যারের সঙ্গে আ পুরনো অ্যারের এলিমেন্টগুলোকে নিয়ে, সেই সময় কিন্তু আমরা কনক্যাট করে দেবো এইভাবে। ওকে? এই জিনিসটাকে এখানে ছড়িয়ে দেবো, জিনিসটাকে। পুরনো এলিমেন্টগুলোকে এখানে ছড়িয়ে দেবো। তো এখানে এই যে স্প্রেড যেটা রয়েছে ওয়ার্ডটা, এটার মানে অবশ্যই জানা আছে যে স্প্রেড করা মানে ছড়িয়ে দেওয়া। ক্লিয়ার? তো সেই কাজটাই আমাদের এই সিম্পল ৩ টে ডটের মাধ্যমে করতে সাহায্য করবে। তো এখানে রয়েছে কি? যে স্প্রেডিং অ্যান্ড মার্জিং অ্যারে। স্প্রেডিং মানে হলো ছড়িয়ে দেওয়া, মার্জ মানে হলো মিশিয়ে দেওয়া। ঠিক আছে? তো আমরা পুরনো এলিমেন্টগুলোকে নতুন এলিমেন্টের সঙ্গে মিশিয়ে দিলাম। এখানে পুরনো এলিমেন্টগুলো ছড়িয়ে দিলাম আর নতুন এলিমেন্টগুলোর সঙ্গে এটাকে মিশিয়ে দিলাম। ব্যাস এটাকেই বলছে স্প্রেডিং অ্যান্ড মার্জিং অ্যারেস। আর অ্যারে স্ট্রাকচার আমরা আলোচনা করে নিলাম। আর সেই সঙ্গে কিন্তু আমাদের এখানে রিডিউস মেথডটাও কিন্তু পড়া হয়ে গেল। তো আজকের ভিডিও এটুকু। আমাদের পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।